আগামী দিনে কার কার মেকআপ করার ইচ্ছে রয়েছে, যার সঙ্গে এখনো পর্যন্ত কাজ করা হয়নি? সামনাসামনি মিট হয়েছে কিন্তু মুখে হাত লাগানো হয়নি। সেক্ষেত্রে অমিতাভ বচ্চন, শাহরুখ খান এরা তো আছেই। বলিউডের কাজের অফার কিভাবে এসেছিল বাংলার পরে? যেদিন শেষ পাতার একটা পোস্টার জাস্ট ছবি লঞ্চ করে আনন্দবাজারে, ঠিক তখনই লন্ডন থেকে, তখন সুজয় ঘোষ লন্ডনে ছিলেন, তিনি আমাকে ফোন করে বলেন যে সোমনাথ, আমি সুজয় ঘোষ, আমি তোমার সাথে একটা কাজ করতে চাই। আজকে আনন্দবাজারে ছবিটা দেখলাম, খোঁজ নিয়ে দেখলাম তুমি করেছো। নতুন যারা এই প্রফেশনে আসতে চাইছেন তাদের জন্য কি টিপস দেবেন বা কি বলবেন আপনি? কেউ না জায়গা মসৃণ করে দেবে না। হ্যাঁ, যে হ্যাঁ তুমি এসে যাও, সে যে কোনো ডিপার্টমেন্টে, মানে আমার মেকআপ কেন, ক্যামেরা কেন, এডিটিং কেন, কেউই কিন্তু মানে তোমাকে বলবে না যে এসো। আমন্ত্রণ জানাবে হয়তো, কিন্তু পুরোপুরি জায়গাটা মসৃণ, তার জন্য ভেঙে পড়লে চলবে না। এটা একটা বড় কথা। লেগে থাকতে হবে, পড়াশোনা করতে হবে সাবজেক্টটা নিয়ে। ধৈর্য এবং অধ্যবসায় অধ্যবসায় দুটোই দুটোই হবে। থাকতে হবে। আচ্ছা, এতদিন ধরে কাজ করছেন, তার সাথে ডিসিপ্লিনটাও ডিমান্ড করে। একদম তাই। যে মানে আমি আজ ভেরি সরি, আজকে ইন্টারভিউটা আমার 15 মিনিট লেট হয়েছে, বাট আমাদের শুটিং এতে ঠিক। মানে আমার নামে রেকর্ড আছে যে সোমনাথ আজ অবধি লেট করেনি। শুটিং শুরু হলো এবং এই লোকটার যে আজকে যে লোকটা রয়েছে সেই লোকটা কালকেও থাকবে, সেই লোকটা 10 দিন পরেও থাকবে। তো এই কনসিস্টেন্সিটা কিভাবে রাখেন? আমাদের নর্মাল মেকআপের ক্ষেত্রে এটা করাটা ঠিক আছে, বেরিয়ে যায়, কিন্তু প্রস্থেটিক্স বা আদার্স ক্ষেত্রে এই ডেলি মেলানোটাই হচ্ছে আমাদের বড় কাজ আর কি। তো সেটার জন্য কিছু না, করতে করতে হাতের একটা আর অভিজ্ঞতার তো একটা, ওই অভিজ্ঞতা দিয়েই আর কি আমরা সেটাকে ম্যাচ করিয়ে দিই। এতদিন ধরে তো অনেক কাজ করেছেন, অনেকের মেকআপ করেছেন। আগামী দিনে কার কার মেকআপ করার ইচ্ছে রয়েছে, যার সঙ্গে এখনো পর্যন্ত কাজ করা হয়নি? কলকাতাতে বেশিরভাগই সবার সাথেই কাজ করা হয়ে গেছে। মানে সেই অর্থে কেউ বাদ নেই। যারা নিউ কামার আসবে তাদের জন্য জায়গা ফাঁকা রাখতে চাই, যদি আমাকে প্রোডিউসার ডিরেক্টররা নেয়। আর বম্বের মধ্যে বেশ কয়েকজনের সাথেই কাজ করা হয়েছে। তো সামনাসামনি মিট হয়েছে কিন্তু মুখে হাত লাগানো হয়নি। সেক্ষেত্রে অমিতাভ বচ্চন, শাহরুখ খান এরা তো আছেই। তাদের কাজ লাস্ট, করার ইচ্ছে হ্যাঁ, রয়েছে। তাদের সাথে, কারণ অনেক আগে একটা স্বপ্ন দেখেছিলাম। হঠাৎ মানে সকালবেলা স্বপ্ন দেখছি যে পুরনো ইন্দ্রপুরী স্টুডিও, যদি আপনারা দেখে থাকেন, ভাঙাচোরা ছিল পুরো। তার সিঁড়ির ঘরে একটা মেকআপ রুম ছিল, ওখানে বসে মিস্টার বচ্চন ইয়াং, আমিও বেশ ছোট, তার মেকআপ করছি। মানে এটা স্বপ্নে দেখেছিলাম। এবং ফেভারিট স্টারদের মধ্যে উনি একজন, কমল হাসান একজন। কারণ এরা খুব মেকআপ নিয়েও রিসার্চ করেন, কমল হাসান তো করেনি। তো এরম যদি কয়েকজন ব্যক্তিত্ব মেকআপ করার সুযোগ পেতাম, বাট আমি জানি না সেটা সম্ভব কিনা, কারণ প্রত্যেকেরই পার্সোনাল আছে, প্রত্যেকেই বিদেশিদের ওপর বেশি ভরসা করে যখনই প্রস্থেটিক্স হয়। তো এদের কাজ করার খুব এটা ইচ্ছা কি আছে। অভিযোগ ছোট্ট করে? না, অভিযোগ না, বিকজ অফ আমি চাইবো যে, এটা সবাই চায়, যদি আমার দাঁতে ব্যথা আমি চাইবো যে খুব বড় একজন ডেন্টিস্টের কাছে যেতে। সেই অর্থে আমার কোনো অভিযোগ নেই, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে এমন একটা ছবি রিলিজ হবে রিসেন্ট, তার নাম হচ্ছে এই ছবিটা যেটা দেব করেছে, হুম, ধূমকেতু। হুম। ধূমকেতু রিলিজ হবে, এবং তার যে মেকআপ করছে তার নাম বিক্রম গায়কোয়াড়। তখন আমি দেবের মেকআপ করতাম, তো আমাকে বলা হয়েছিল অন্যান্য মেকআপগুলো করতে, ওইটা বাদে। তো আমি বলেছিলাম যে প্রস্থেটিক্স হচ্ছে আমার জান, যদি আমি ওটা করতে পারি তবেই আমি করব, কারণ লোকে ভাববে যে আমি পারছি না বলে অন্য কেউ আসছে, তো এই জন্য আমি ওয়েট করতে চাই। তো এই জন্য আমি কখনোই কিন্তু কোনো ডিরেক্টর বা প্রডিউসার বা অ্যাক্টরকে মানে দোষ দিচ্ছি না, বিকজ অফ বিক্রম স্যার আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স। তিনি তখন বোম্বেতে প্রচুর কাজ করেছেন বা করছেন। সবাই চাইবে যে একজন ভালো ডক্টরের হাতে যেতে। তখন হয়তো আমি জাস্ট এমবিবিএস, কারণ আমাকে বোঝাতে হচ্ছে লোককে, ও হচ্ছে এমবিবিএস, এফআরসিএস যা যা হয় আর কি, এমডি ফেমডি করা হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। সো এই জন্য সবাই চাইবে যে একজন ভালো কারোর কাছেই তার মুখটাকে ফেলতে। তো আজকের ডেটে অনেকে চাইবে যে আমার কাছে মেকআপ করতে, কিন্তু আমি বলবো যে নিউ কামার যে আমার মতো আরেকজন দাঁড়িয়ে আছে তাকেও সুযোগ দাও, কারণ কোথায় পদ্ম ফুল ফুটবে কেউ জানে না। বাহ! একদম সত্যি। আচ্ছা, বলিউডের কাজের অফার কিভাবে এসেছিল বাংলার পরে? বলিউডের অফার এসছিল দুবার, এবং তারপরে আরেকবার এসছে, কিন্তু সবসময় যাওয়া হয়নি, কারণ আমি সবসময় চেষ্টা করি যে মেকআপ ওরিয়েন্টেড ছবি করতে, এবং যেখানে সত্যিকারের মেকআপ আর্টিস্ট এবং মেকআপের ডিমান্ড আছে।
তো লাস্ট ছবি করেছি আমি জানে যা, তাতে করিনা কাপুর, জয়দীপ আলাবাত, হুম, ওইটা ছিল, ওটা নেটফ্লিক্সের একটা ছবি, হুম, সুজয় ঘোষ। হুম, হুম, যেদিন শেষ পাতার একটা পোস্টার জাস্ট ছবি লঞ্চ করে আনন্দবাজারে, হুম, ঠিক তখনই লন্ডন থেকে, তখন সুজয় ঘোষ লন্ডনে ছিলেন, তিনি আমাকে ফোন করে বলেন যে সোমনাথ, আমি সুজয় ঘোষ, আমি তোমার সাথে একটা কাজ করতে চাই, আজকে আনন্দবাজারের ছবিটা দেখলাম, খোঁজ নিয়ে দেখলাম তুমি করেছো, এবং ও এখানকার কারোর না কারোর থেকে আমার নাম্বারটা জোগাড় করে। তার আগে আলাপ ছিল আমাদের মধ্যে। পপি বলে একটা হিন্দি করেছিলাম, তাতে বিক্রান্ত মাসি, সুরবিন চাওলা এরা ছিল। আমাদের অরিন্দম দা ডিরেক্ট করেছিলেন, তার প্রডিউসার উনি ছিলেন। সেই অর্থে আমার সাথে আলাপ ছিল, আমার কাজ নিয়ে ওনার জানা ছিল। প্লাস ওইটা যখন ছবিটা যখন পড়লো আনন্দবাজারে, হুম। তখন উনি আমাকে ফার্স্ট অফার দেন এবং তোমার সাথে কাজ করতে চাই, আমি কলকাতায় আসছি, মিট করব। ওই সুবাদে কাজটা হয়। ওকে। আচ্ছা, নতুন যারা এই প্রফেশনে আসতে চাইছেন তাদের জন্য কি টিপস দেবেন বা কি বলবেন আপনি? সবাইকে বলবো যে দেখো, কেউ না জায়গা মসৃণ করে দেবে না। হ্যাঁ, যে হ্যাঁ তুমি এসে যাও, সে যে কোনো ডিপার্টমেন্টে, মানে আমার মেকআপ কেন, ক্যামেরা কেন, এডিটিং কেন, কেউই কিন্তু মানে তোমাকে বলবে না যে এসো। আমন্ত্রণ জানাবে হয়তো, কিন্তু পুরোপুরি জায়গাটা মসৃণ, তার জন্য ভেঙে পড়লে চলবে না, এটা একটা বড় কথা। লেগে থাকতে হবে, পড়াশোনা করতে হবে সাবজেক্টটা নিয়ে। কারণ তুমি যদি পড়াশোনা করে এগিয়ে যেতে পারো, তাহলে তুমি কিছুটা তো মানে থিওরিক্যাল এগিয়ে গেলে। এবার প্র্যাকটিক্যালটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু হাতে কলমে যারা কাজ করে তারা প্র্যাকটিক্যাল বেশি কাজ করে। সো হুম, প্র্যাকটিক্যাল কাজ করলে অনেক বেশি অনেক কিছু জানা যায়, যেটা থিওরিতেও জানা যায় না। ঠিক। তো তাই জন্য একটু ওয়েট করতে হবে। প্র্যাকটিক্যাল মানে থিওরিতে এগিয়ে যাওয়া ভালো, পড়াশোনা করা খুবই জরুরি এবং লেগে থাকতে হবে। তোমাকে অনেকে হয়তো মানে ইয়ে করবে, মানে কি বলবো, মানে ঠিকমতো উৎসাহ দেবে না। হুম, এনকারেজের থেকে ডিসকারেজ বেশি করবে। কিন্তু অনেকেই বলবে, যেমন আমাকে অনেকে বলতো যে কেন, যখন আমি শিখছিলাম, "কি হুম, হবে? এখানে এইসবের কেউ গুরুত্ব দেবে না, পয়সা পাবি না।" তো আমার কাছে মনে হয়েছিল শিখতে দোষ কোথায়, জানতে দোষ কোথায়? তো ঠিক সেইভাবে আমি বলব যে একটু এগিয়ে থাকো শিখে বা জেনে যতটা পারো। তারপর আরো সিনিয়রদের কাছে ঠিক ভাগ্যের চাকা ঘুরবে। যেভাবে একদম মানে আমারও ঘুরেছে। ধৈর্য এবং অধ্যবসায় অধ্যবসায়। দুটোই থাকতে দুটোই হবে। থাকতে হবে। আচ্ছা, এতদিন ধরে কাজ করছেন তার নানান। সাথে ডিসিপ্লিনটাও ডিমান্ড করে। একদম তাই। যে মানে আমি আজ ভেরি সরি, আজকে ইন্টারভিউতে আমার 15 মিনিট লেট হয়েছে। বাট আমাদের শুটিং এতে ঠিক। মানে আমার নামে রেকর্ড আছে যে সোমনাথ আজ অব্দি লেট করেনি এবং হয়নি সত্যিকারে। তো সেইটা আরকি। একদম। সেটা হ্যাঁ, তো মানে থাকাই উচিত। ডিসিপ্লিনটাও একটা বড় জিনিস। ঠিক কথা। আচ্ছা, এতদিন ধরে কাজ করছেন, বহু শিল্পীর সঙ্গে কাজ করেছেন, বহু গুণী মানুষদের সঙ্গে কাজ করেছেন। এমন প্রচুর অভিজ্ঞতা আপনার হয়েছে যেগুলো মনে রাখার মতো। কিন্তু তাও যদি মানে বলতে বলি যে এমন কোনো অভিজ্ঞতা যেটা একবার বললেই বা সবসময় মনে পড়ে, সেরকম কোনো অভিজ্ঞতা? হ্যাঁ, সেরকম বলতে গেলে মানে ওটা আফসোসও বলতে পারেন বা একটা বড় অভিজ্ঞতা। একবার মালা সিনহা এসছিলেন। হুম, আ ছবিটার নাম ছিল, বুম্বাদা ছিল, উনি ছিলেন। ছবিটার নাম ছিল, নামটা ভুলে যাচ্ছি, যাই হোক ওটা সুজিত গুহ ছিলেন ডিরেক্টর। আচ্ছা। হুম? তো ওই ছবিটা বলছি, নামটা মনে পড়লে বলছি হুম, আমি। ওই ছবিতে আমরা তখন মানে অ্যাসিস্ট্যান্ট, তো আমার গুরুজি ওনার মেকআপ করতেন, সুব্রত বাবু। তো সুব্রতদার কোনো কারণে দেরি হয়েছে এবং আদার্স মেকআপ গুলো আমরা করতাম। তো একদিন শকুন্তলা বড়ুয়া ম্যাডাম ছিলেন আর মালা সিনহা ছিলেন, দুজনে। ওদের মধ্যে বসে কথা হচ্ছে, "তোমার মেকআপটা কে করেছে?" আমাকে দেখিয়ে দিয়েছে, "ওই বাচ্চা ছেলেটা করেছে।" তখন আমি রোগা পাতলা আরো। তো বলছে যে, "এই বাবু এদিকে আয়, কাল থেকে আমার মেকআপ করবি।" আমি ভেবেছি যে খেয়ালেতে বলেছে, হতেই পারে। পরের দিন দেখছি সকালবেলা এসে গেছে। তখন আমার বস আসেননি। হুম, ঠিক আছে? "এই মেকআপ কর।" আমি বললাম, "দিদি আমি মেকআপ করব। আমার বস করেন, এক হাতে মেকআপ হয় আমাদের। উনি অর্ডার না দিলে তো আমি করতে পারি না। আফটার অল ওনার আন্ডারে আছি।" "না আমি বলছি তুই মেকআপটা কর।" ঠিক আছে? তো আল্টিমেটলি আমি বললাম যে করে, আমি বললাম, "ঠিক আছে আপনি বসুন।" আমি অন্য ঘরে পালিয়ে গেছি। আচ্ছা। গিয়ে এবার ফোন করার চেষ্টা করছি যদি ওনাকে ধরা যায়, উনি যদি মানে আমার গুরুজি হুম, যদি কিছু অনুমতি দেন। তো আফটার অল উনাকে পাওয়া যায়নি। উনি পরে এসছেন। তো মালা সিনহা রাগ করে চলে গেছেন। তো এটাও আমার কাছে উল্টো ব্যাপার। আমি হুম, সুজিত গুহ এসছে, "কি হয়েছে রে?" এরকম। "এই করলি না কেন? এত বড় সুযোগ।" তো আফটার অল করা হলো না। আ বসই করলেন। আবার কেউ বললেন, "ঠিকই করেছো, তুমি তোমার গুরুকে সম্মান দিচ্ছ, এক হাতে মেকআপ করেছো।" বাট ইট ওয়াজ মানে এটা একটা আমার কাছে আফসোস যে ওনার মতো একজন অত বড় মানে সুপারস্টার, ঠিক। তৎকালীন সময়ে অত বড় মাপের হিরোইন, আ তিনি মেকআপ করতে চেয়েছিলেন। যদি আমি মেকআপটা ভুলও করতাম,
তাহলেও ওনার থেকে জানতে পারতাম যে কি ভুল হয়েছে, বা তিনি কিছু টিপস হয়তো দিতেন। তো এইটা একটা আফসোস বা এটা একটা অভিজ্ঞতা আর কি। একদম এই আফসোসটা থাকবে আর এই কি। আফসোসটা থেকে যাবে যতদিন থাকবো। আচ্ছা এরকম তো হয় যে একটা শুটিং শুরু হলো এবং এই লোকটার যে মানে আজকে যে লোকটা রয়েছে সেই লোকটা কালকেও থাকবে, সেই লোকটা 10 দিন পরেও থাকবে। তো এই কনসিস্টেন্সিটা কিভাবে রাখেন? প্রত্যেকদিন তো মেকআপটা হ্যাঁ, করতে এটাই হচ্ছে। বড় চ্যালেঞ্জ হয় যে প্রতিদিন মানে সেটা প্রস্থেটিক্স হোক, মানে হুম, সেটা প্রস্থেটিক্স এর ক্ষেত্রে বেশি কঠিন। ঠিক। কারণ স্কিন একেক দিন একেক রকম বিহেভ করে। হুম, কোনোদিন আপনার স্কিন হয়তো জল খাওয়া কম হয়েছে বা কিছু হয়েছে, ড্রাই হয়ে গেছে। আবার কোনোদিন দেখা গেল খুব তেলেও আছে কোনো কারণে। তো এইটা তো হয়ই। তো আমাদের নরমাল মেকআপের ক্ষেত্রে এটা করাটা ঠিক আছে, বেরিয়ে যায়। কিন্তু প্রস্থেটিক্স বা আদার্স ক্ষেত্রে এই ডেইলি মেলানোটাই হচ্ছে আমাদের বড় কাজ আরকি। তো সেটার জন্য কিছু না, করতে, করতে হাতের একটা আর অভিজ্ঞতার তো একটা, ওই অভিজ্ঞতা দিয়েই আরকি আমরা সেটাকে ম্যাচ করিয়ে হয়ে দিই। যায়, ম্যাচ করে যায়। আচ্ছা যখন নতুনদের কথা জিজ্ঞেস করছিলাম যারা আসতে চাইবেন বা আসতে চাইছেন, তাদের ক্ষেত্রে তো আপনি টিপস দিলেন। কিন্তু তাদেরকে কি আপনি শেখান মেকআপ? শেখাই বলতে দেখুন না, অ্যাকচুয়ালি প্রপার ভাবে শেখানোর জায়গা বা শেখানোর টাইমটা এই মুহূর্তে আমার হাতে নেই। কিন্তু আমি তাদেরকে দেখুন, নরমাল মেকআপ, বিয়েবাড়ির মেকআপ করে আজকে মার্কেট অনেকেই নষ্ট করে দিয়েছে, হ্যাঁ? ঠিক। কারণ যে বিয়েবাড়ির মেকআপ একসময় হতো, এখন ঘরে, ঘরে মেকআপ আর্টিস্ট আমি দেখতে পাই। এবং সেই মেকআপগুলো ৬ মাসে আমি জানি না কতটা কি শেখা যায়। একটা লিমিটেড যাওয়া যায়। কিন্তু শেখার তো শেষ নেই, এবং তাকেও করতে, করতে অভিজ্ঞতা হবে নিশ্চয়ই। কিন্তু এখনকার আমি খুব ডিউ রেসপেক্ট প্রত্যেককে রেখেই বলছি যে এখনকার বিয়েবাড়ির যে মেকআপগুলো দেখা যায় সেটা না, ওই ১ম ১ মাস ১.৫ মাস খুব ভাল লাগবে দেখতে। কিন্তু যখন একটু এজ হয়ে যাবে আমাদের মতো, তখন না ওই ছবিটা, অ্যালবামটা খুলে যদি আমি দেখি আমার বউকে বা আমার বোনকে, তখন মনে হবে বাবার এটা কি করেছিল? ঠিক। তো বিকজ অফ ওরা ওইটুখানি শিখছে। হুম, ন্যাচারাল যে মেকআপটা হয় তার মধ্যে দিয়ে যে গ্লো আনা, সেটা না এখন অর্ধেক কেউ শিখছে না বা শিখতে পারছে না। বিকজ ঘরে, ঘরে মেকআপ আর্টিস্ট। যে আজকে ৬ মাসে শিখে গেছে, ১ বছরের মাথায় সে একটা পার্লার খুলছে, মেকআপ স্কুল খুলছে। একদম। তো আমি এটার বিরোধী। কারণ বিরোধী মানে, হয়তো পেট চালানোর জন্য অনেকেই করছে, করবে। কিন্তু এইটা দিয়ে যে ফিল্মের মেকআপ হবে বা এইটা কিন্তু হবে না। বিয়েবাড়ি অবধি থাকবে। যারা ফিল্মের মেকআপ বা সিরিয়ালের মেকআপ, যারা প্রফেশনাল ওয়েতে কাজ করতে চায়, তাদের জন্য প্রপার গাইডেন্স এবং প্রপার স্কুল আমাদের এখানে এখনো সেই অর্থে কেউ করে ওঠেনি। তো সেরকম কিছু ভাবছেন? এই মুহূর্তে দেখুন, আমার ভাবনার মধ্যে আছে প্রস্থেটিক্স। বিকজ অফ তাতেও ঝামেলা আছে, কারণ প্রস্থেটিক্স দিয়ে একটা এমন চেঞ্জ এসে ফেলা যায়, তা দিয়ে অনেকে অনেক অনিষ্ট কাজও করে ফেলতে পারে। হুম, তো এইটার জন্য আমরা, মানে আমার যেটা ভাবনা আছে সেটা হচ্ছে, যারা ইন্ডাস্ট্রির মধ্যে আছে, যারা এই কাজটা নিয়ে সত্যিকারের, কারণ এই কাজটার তো একটা হিউজ খরচারও ব্যাপার আছে। এটা যে কেউ কিন্তু মানে সাধারণ ওয়েতে শিখতে পারবে না। হুম। মানে সাধারণভাবে শেখার জন্য নয় এটা। এটা কিন্তু যে কাজের মধ্যে আছে সেই শিখতে পারবে। তো সেরকম যারা কাজের মধ্যে আছে তারা আমার কাছে, কেউ, কেউ যারা আমার অ্যাসিস্ট্যান্ট হয় বা যারা ইন্ডাস্ট্রির যারা জানতে চায়, তাদের জন্য আমি আছি। তাদেরকে শেখানো হয় আরকি। একদম, এবং আমাদের মেকআপ গিল্ডও কিন্তু চেষ্টা করছে। একদমই। আচ্ছা আর্টিস্টের শৈল্পিক সত্তাটা বাদ দিয়ে সোমনাথ দা পার্সোনালি কি করতে ভালোবাসে? আমি ছবি আঁকতে ভীষণ ভালোবাসি, স্কাল্পচারে কাজ করতে ভালোবাসি। আচ্ছা। আর একটা সময় যেহেতু স্ট্রাগল করে উঠেছি, এখন হয় না। মাঝে মধ্যে পড়ানোটা আমার খুব ভালো লাগে। মানে কাউকে জ্ঞান দিতে, পড়াতে। কারণ আমার কথাগুলোর মধ্যেই বুঝতে পারছেন যে জ্ঞানের প্রভাব বেশি পড়ছে। কিন্তু জোকস অ্যাপার্ট, কিন্তু আমি পড়াতে, মানে সাবজেক্ট এখন অনেকটাই কমে গেছে। তো ছেলেকে মাঝে মধ্যেই আচ্ছা পড়াই। ছেলে কত বড়? ছেলে এখন 18 এ পা দিল। আচ্ছা। মানে একটা টাইমে অনেকদিনই পড়িয়েছি আরকি, মানে সুযোগ পেলেই আরকি। ছেলে কি এই প্রফেশনেই আসার কথা ভাবছে? না, ছেলে আসতে চায় না। ছেলে মেডিকেল ইন্ডাস্ট্রির উপর পড়াশোনা করতে চায়। বাহ! মানে না আসার কারণ, না আসতে না চাওয়ার আসার কারণ? কারণ, কোভিডের সময় ও ২০-২১ সালে দেখেছে যে পাপা এত কাজ জানার পরেও বাড়িতে বসে থাকে, কাজ কম করে, এবং এই সবকিছু নিয়ে তার কারণটা জানতে গিয়ে দেখেছে যে বিনোদন জগৎ অনেক পড়ে। যতই বিপদ আসুক, দেখা গেল যে মানে গ্রসারি আর মেডিকেল ইন্ডাস্ট্রি ভালো চলছে। বাহ! তো এটা ওর মনের ওটা মধ্যে ওর রিসার্চ। উপলব্ধি এসছে, ওর রিসার্চ। তো ও মেডিকেল ইন্ডাস্ট্রির উপরেই, এবং সায়েন্স নিয়ে পড়েছে, এইচএস পাস করেছে। তো ও চায় যে মেডিকেল লাইনেই কিছু মেডিকেল করতে। ইন্ডাস্ট্রির উপর আসতে। আচ্ছা সোমনাথ দা এই যে দীর্ঘ জার্নি, বহু প্রশংসা পেয়েছেন, বহু কাজ করেছেন। কিন্তু কোনো খারাপ লাগা রয়েছে? খারাপ লাগা সেই অর্থে নেই। ১-২ বার ২-১ জনের সাথে একটু ঝগড়াঝাটি হয়েছে কাজের সূত্রে। সেটা একটা টাইমের পর সত্যি খারাপ লাগে যে না বললেই হয়তো পারতাম। বিকজ অফ যারা কাজের সময় কাজটাকে মানে বুঝতে পারে না বা মন দিয়ে আ মানে ফোনে ব্যস্ত থাকে। হুম, হুম। ধরুন আমি আ
মেকআপ করছি এবং তারা ফোনে ব্যস্ত আছে এবং প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা মেকআপ প্রস্থেটিক্স চলছে, তাকে বয়স্ক বানানো হচ্ছে, কোনো একজন মহিলা বা পুরুষ যাকেই হোক। তো মানে আমি কারোর নাম বলতে চাই না বলে কাউকে ছোট করে নিজে বড় হতে চাই না, বিকজ অফ এইটা তো প্রত্যেককে বুঝতে হবে যে যদি সে অ্যাক্টিং করছে সেই অভিনেত্রী, তার অ্যাক্টিংয়ের সময় যদি আমি পেছন থেকে বারবার কথা বলি তার অ্যাক্টিংটা যতটা ডিস্টার্ব ফিল করে, তেমনি একজন মেকআপ আর্টিস্ট যখন মেকআপ করে তখন সেই ব্যক্তি যদি বারবার মাথা নাড়ায়, ফোনে কথা বলে, অন্যদিকে অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু সেই মেকআপ আর্টিস্টের এই ধরনের কাজের ক্ষেত্রে খুবই প্রবলেম হয়। একদম। নর্মাল মেকআপের ক্ষেত্রে সেটাও করা উচিত না, কিন্তু আমরা তবুও অনেক সময় নিজেরাও কথা বলে গল্প করতে করতে কাজটা করে বেরিয়ে যাই। কিন্তু বিশেষ করে এরকম প্রস্থেটিক্স বা আদার্স ক্ষেত্রে তো এরকম দু একজনের সাথে ঝগড়াঝাটি হয়েছে, সেই খারাপ লাগাটা আছে এবং খারাপ লাগাটা এই পর্যায়ে গেছে যে সে হয়তো দেখা গেল বিভিন্ন জায়গায় নেগেটিভ বলে বেড়াচ্ছে। এখনো অনেককে আমি শুনি, অনেকে এসে বলে, এই দিদি জিজ্ঞাসা করছিল দ্য ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট এখন কেমন আছেন, মানে ইট ইজ নট আ গুড, মানে গুড ওয়েতে বলা। একদম। হ্যাঁ, বা ইন্ডাস্ট্রির অত দেমাকি মেকআপ আর্টিস্ট আমার নামে লোকে বলে যে দেমাক আছে। সো শুনি, ভালো লাগে। কখনো কখনো বুঝতেও পারি যে হ্যাঁ, তো ঠিকই আছে, হয়তো দেমাক আছে, লোকে বলছে, তবে দেমাকটাকে নিজের মানে যাতে মাটিতে পাটা থাকে সেটাই রাখতে হবে। কিন্তু ওই সেটা কাজের ভালোর জন্যই আপনি হ্যাঁ, সবসময় কাজের বলে জন্য থাকেন। এটা হয়, তো এটা হয়েছে আরকি। হয়তো কেউ বলে দিল কখনো, হয়তো কোনোদিন কেউ বলেও থাকবে, কারোর সাথে যদি কোনো কাজের ব্যাপারে যদি খুঁটিমুটি লাগে, কারণ একটা ইন্ডাস্ট্রিতে এক জায়গায় থাকলে খোঁটাখুটি লাগতেই পারে। ৪ টে বাসন যদি এক জায়গায় থাকে টুকটাক আওয়াজ হয়। তো সে কেউ হয়তো বলতে পারে ম্যানিপুলেট করে সোমনাথ কুন্ডু হয়তো ন্যাশনাল পেয়েছে। বলতেই পারে, আচ্ছা। বলবেও। তো এটা হতেই পারে। মানে I don't care. একদম। আচ্ছা, এখন জাতীয় স্তরে অনেকেই আপনাকে চেনেন, আপনার কাজের প্রশংসা করেন, আপনার কাজ ভালোবাসেন। এই সব দিক থেকে আগামী দিনে কি স্বপ্ন রয়েছে? কি করতে চাইছেন? স্বপ্ন একটাই, যাতে মানে আমি চাই বাংলা ইন্ডাস্ট্রি এবং বাঙালি যাতে এগিয়ে যায়। নামটা যেন তাদেরই থাকে। কারণ বোম্বেতে কাজ করতে গিয়ে দেখেছি যে প্রতিটা স্তরে বাঙালি এগিয়ে আছে। মানে বাঙালিরাই আছে। ইভেন আমাকে ওরা বলছিল, "তুমি কি বোম্বে থাকো? কোথায় থাকো? কি করো?" বললাম, "না, আমি কলকাতাতে থাকি।" "আরে দাদা, বাঙালি আয়, আয়।" বাপরে বাপ! মানে এই যে বাঙালি এবং বাঙালির অনেক আর্ট ডিপার্টমেন্টে বলো, ডিওপিতে বলো, বিগ বাঙালিরা বোম্বেতে কাজ করছে। এবং এটা আমি কোনো প্রাদেশিকতা করলাম না। এটা আমি দেখেছি যে মানে বাঙালির ট্যালেন্টকে নিয়ে সত্যিকার ওরাও গর্ব করে। তো সেইটাই যাতে আমাদের মধ্যেও আরো এরকম ট্যালেন্ট যাতে বেরিয়ে আসতে পারে। এবং আগামী দিনে কিভাবে এগোতে চাইছেন? যে এখন যেহেতু এগোতে চাইছি এইভাবে যে আমি চাই যে আমাদের বাংলা ছবিটা আরো একটুখানি মান উন্নত হোক, ভ্যারাইটি দিক দিয়ে তার বাজেটটা বাড়ুক এবং অল ইন্ডিয়া হিসাবে যাতে রিলিজ হয়। যে কারণে আমাকে যদি কেউ অফার দেওয়া হয়, যদি মেকআপের ছবি হয়, তাহলে আমি আগে বাংলা ছবিটাই নেবো। কারণ হিন্দি ছবি গেলে আমি যে রেসপেক্ট পাবো, যে টাকা পাবো, সেটা সত্যি বাংলা ছবি দিতে পারে না, পারবেও না। সেটা আমি কেন, যেকোনো ডিপার্টমেন্টে যারা ডিওপি আছেন, যেমন আমি বলছি অভীক মুখার্জির কথা। অভীক মুখার্জি বোম্বেতে গিয়ে আমি দেখেছি, বা অয়নাঙ্ক বোস। এই যে নামগুলো বলছি, অয়নাঙ্ক হচ্ছে সলমান খানের সব ছবির হচ্ছে ডিওপি। ঠিক আছে? ওর সাথে আমি একটা হিন্দি ছবি করেছিলাম 'দ্য রেপিস্ট' বলে। অর্জুন রামপাল আর কঙ্গনা সেন শর্মা। আ অপর্ণা সেন ডিরেক্টর ছিলেন। তো ওটাতে আমাকে নেওয়া হয়েছিল, ওদের মেকআপ নিয়ে কিছু ইস্যু ছিল বলে রিনাদি এখান থেকে আমাকে এমার্জেন্সি নিয়ে গিয়ে কাজটা করান এবং পুরোটাই আমি করি। তো তখন কাজ করতে গিয়ে দেখলাম যে ওদের যে কাজের থিওরি এবং ওখানকার যে আ প্রত্যেকে না কোনো কথা না বলে ননস্টপ যে যার কাজটা করে যায়। যেটা আচ্ছা। আমাদের বাংলাকেও শিখতে হবে। প্রতিটা ডিপার্টমেন্ট। যে কারণে কিন্তু সাউথ বলো, বোম্বে বলো, মালায়ালাম ইন্ডাস্ট্রি এগিয়ে গেছে। হ্যাঁ? কারণ ওরা না কথা কম বলে। যে যার কাজটা করে। আমরা যদি প্রত্যেকে যে যার কাজটা যদি করে ফেলতে পারি, তাহলে দেখা গেল কাউকে বকাঝকাও দিতে হবে না, কোনো ইউনিয়নও অত পরিমাণে লাগবে না। সবাই কিন্তু পেমেন্ট-টেমেন্ট সব পেয়ে যাবে, সবই ঠিক হবে। যেটা আমাদের এখানে সত্যিই একটু অভাব আছে। আমাদেরকে এই জায়গাটাকে তৈরি করতে হবে। এছাড়া বাঙালি যে কম রিসোর্সে মেকআপ করে, যে কম রিসোর্সে লাইটিং করে, যে কম রিসোর্সে ক্যামেরা করে, আর্ট করে, এডিট করে, সেটা কিন্তু আদার্স ওরা পারবে না। কারণ ওরা ১ম থেকেই অনেক বড় পেয়ে সেই জায়গায় ওরা তৈরি হয়ে গেছে। একদম। তো সেইজন্য আমি মনে করি যে বাংলা ছবির মান বাড়াতে গেলে আমাদের কম কথা বলে কাজ বেশি করতে হবে। আচ্ছা, পারিশ্রমিকের দিক থেকে কতটা খুশি এখানে কাজ করে আপনি?
বাংলা ছবি হিসাবে ঠিক আছে, বিকজ অফ আমাদের তো ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল মার্কেটটা এখনো সেইভাবে তৈরি হয়নি, ন্যাশনাল মার্কেট পাওয়াটাও জরুরি। হয়তো আমি তুলনামূলক আমার কাজ অনুসারে পারিশ্রমিকটা বোম্বের থেকে কম পাচ্ছি, কিন্তু বাট ঠিক আছে, আই এম হ্যাপি ফর দ্য বেঙ্গলি মুভি। যদি এটা যদি আরো উন্নত হয় তখন অবশ্যই পারিশ্রমিক বাড়বে। যদি আমি, যেমন আমি একটা খুব ছোট্ট উদাহরণ দিচ্ছি, সেদিনকেও কিছুদিন আগে দেবের সাথে আমার কথা হচ্ছিল ইয়ার্কি মারতে মারতে, খাদান এবছরের সবচেয়ে হায়েস্ট গ্রসিং হুম ইয়ে, আপনারা জানেন কিনা জানি না। হুম হুম খাদানি হচ্ছে সবচেয়ে বেশি, বহুরূপীও ভালো ব্যবসা করেছে, প্রচুর ভালো ব্যবসা করেছে, ওরাও সেকেন্ড পজিশন আছে টাকা কামানোর দিক দিয়ে। তো কথায় কথায় হচ্ছিল যে আমরা খাদান করার পর খাদানের জন্য কিন্তু এই যে রঘু ডাকাতে ঢুকতে পেরেছি। রঘু ডাকাত খাদানের যে বাজেট, রঘু ডাকাতের বাজেট তার থেকে আরো বেশি। তার মানে খাদানটা বড় হয়েছে বলে রঘু ডাকাতটা করতে পেরেছি আমরা। ঠিক তাহলে এই রঘু ডাকাত যদি আমরা সেই লেভেলে এনে দিতে পারি, যদি পাবলিক দেখে বা আমরা যদি সেই টাকাটাকে এনে দিতে পারি, দেখা গেল রঘু ডাকাত 2টায় যেটা হবে, রঘু ডাকাতে যদি 14 কোটি টাকা, কথায় কথায় বলছি, যদি খরচা হয় সেটা হয়ে যাবে 28 কোটি। তখন আমি আর কি মেনে নিলাম, তাহলে তো আমারও রেমুনারেশন বাড়বে। দেব বলেছে ইয়েস, এইভাবেই আমাদের এগোতে হবে। একদম তো এটাই আমরা তখন নিজেরাও ডিমান্ড করতে পারবো যে রঘুতে আমি পেয়েছিলাম এই টাকা, 10 টাকা, প্লিজ আমাকে একটুখানি 15 করে দাও। একদম মানে সবটাই ডিপেন্ড করছে একটার সঙ্গে অন্যটা রিলেটেড আর রিলেটেড। কি। ঠিক। আচ্ছা, একদম শেষে সেটা জানতে চাইবো যে বহু প্রশংসা পেয়েছেন, মনে রাখার মতো প্রশংসাও অনেক পেয়েছেন, যেটা শুরুতেই বললেন যে সন্দীপ রায় তিনি ফোন করে যেটা বলেছিলেন সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে, এমন একটা মন্তব্য ওনার। এছাড়া এমন কোনো প্রশংসা যেটা সবসময় মনে রাখার মতো? আমার কাছে সন্দীপ রায়ের ওটা তো আছেই। হুম হ্যাঁ, এরকম মানে অনেকেই আছে। যেমন আমি একবার প্রেম চোপড়ার মেকআপ করছিলাম সুজিত গৌড় ছবিতে। তাতেও তিনি কাজ দেখে বলেছিলেন যে তোর এখনই বম্বে কাজ করা উচিত এখান থেকে চলে গিয়ে। আমি বলেছিলাম না, তাহলে এখানটা কি হবে? তুমি বলছো বোম্বে চলে যেতে, আপনি বলছেন বোম্বে যেতে, বম্বে কাজ করা উচিত, তাহলে আমাদের এখানটাও তো ভালো কাজ করতে হবে। তো এরকম একদম আছে একাধিক, মানে আমি প্রচুর প্রশংসা সত্যি কথা পেয়েছেন। বলতে মানে সন্দীপ রায়েরটা মাথায় রেখেছি বিকজ অফ ওটা, ওই কাজটা সত্যিকারের প্রত্যেকেও খুব প্রশংসা করেছে এবং উনি ফোন করে বলেছিলেন, সেই জন্য। আর আদার্স প্রশংসা না, অতটা মাথায় না নেওয়াটাই ভালো। একদম। হ্যাঁ, কিছু ঘটেছিল, কিছু আছে, ওটাই মানে আমি বেশি রাখতে চাই না। আচ্ছা, এই সন্দীপ রায় প্রসঙ্গে একটু ভাবলাম জিজ্ঞেস করে নিই। অপরাজিত যখন ভাবছিলেন এই সত্যজিৎ রায়ের ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলবেন, তখন কোন জিনিসটা সবথেকে বেশি মাথায় এসেছিল এবং এটাই প্রায়োরিটি ছিল, যেটাই আমি করব? প্রথম কথা, আমি প্রথমে আপনারা জানেন কি জানেন, অপরাজিত কিন্তু জিতুর করার কথা ছিল না, আচ্ছা। অন্য কোনো অভিনেতার করার কথা ছিল। তার ডেটস প্রবলেম, এবং আহ, তার সাথে কথা বলে যেটা বুঝেছিলাম, সেও চায় না যে এটা প্রস্থেটিক করা হোক। সে ভেবেছিল আসবে, ডায়লগ বলবে, নর্মাল অভিনয় করবে, চলে যাবে। বাট অনিকদার কিন্তু আমার সাথে প্রথম কাজ, এবং অনিকদা আমাকে প্রথমেই বলেছিলেন যে সোমনাথ, এই কাজটা আমি তোমাকে ছাড়া করতে পারবো না, করবো না, কারণ আমি চাই এটা তুমি করো। আমি বললাম স্যার, প্রথম কাজ করছি, আপনার যারা করে তাদের কেন না? বলছে না, এইটা তোমার জন্য, এটা তুমি করো। তো আমি তখন বললাম স্কিপ দিন। স্কিপ দিয়ে পরে বললাম যে নাম আছে অপরাজিত রায়, কিন্তু আপনি কি মানে একদম, বলছিল আমি 90% বা 100% যতটা ক্লোজ যায় আমি চেহারাটা সেটাই চাই, হুম। নাম অপরাজিত রায় হোক কিন্তু আদলে সত্যজিৎ রায়। উনি আমাকে এটা বলেছিলেন। তো ওইটাই আমার কাছে বেদ বাক্য, কারণ আমাকে যে কারণে নেওয়া হয়েছে চেহারাটা কিছুটা মিলিয়ে দেওয়ার জন্য। তো আমি সেইভাবেই এগোচ্ছিলাম। তো ওই প্রথম যে অ্যাক্টর ছিল তার লুক সেটও হয়েছিল প্রস্থেটিক্স করে, পাসও হয়ে যায় যে হ্যাঁ এটাই হবে, আমরা প্রস্থেটিক করেই করব। তো আলটিমেটলি তার ডেটের জন্য হলো না। তখন জিতু ছিল এই ছবিটাতে, বাট জাস্ট একটা ক্যামিও, ছোট্ট রোল, যেখানে ও ছবি আঁকছে, সত্যজিৎ রায় ছোটবেলার ছবি আঁকছে। তো যখন ডেটস প্রবলেম হলো, ডিরেক্টরের মাথায়, ডিরেক্টর বলছে কি হবে, প্রডিউসার ওই হিরো ছাড়া করবেন না, কারণ এ একদম নতুন। তো আমি অনিকদাকে বলেছিলাম, অনিকদা, ছবির মধ্যে 3টে স্টেজ আমি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে, ছবিটা যদি দেখে থাকেন দেখবেন যে ছবিটা একটা ইন্টারভিউ দিয়ে সৌমিক হুম। বন্দ্যোপাধ্যায় একটা ইন্টারভিউ নিচ্ছে সত্যজিৎ রায় আফটার পথের পাঁচালী রিলিজের পরে, একদম। 55 সালের পরে, হুম হুম 1955 এর পরে। পথের পাঁচালী শুরু হয় হচ্ছে ও 49 থেকে লেখা টেখা শুরু করে, 49 থেকে, কিন্তু
ছবিটা 52-তে গিয়ে শেষ হয়, তার মানে 53 অবধি গিয়ে শেষ হয়, তারপরে গিয়ে 55-এ রিলিজ হয়, মানে একটা দীর্ঘ জার্নি তো পথের পাঁচালী। তো এই যে বয়সটা যে বাড়া এবং তাকে ইয়াং দেখানো, আমি কিন্তু এটা ক্রিয়েট করব এবং এটার জন্য তোমাকে চুপ করে বসে থাকতে হবে, আমি করে দেখাবো। তারপর উনি সেটাই করেছেন এবং আমাকে সেটা জায়গাটা দিয়েছেন যে করার জন্য, এবং করে দেখানোর পর যেদিন আমরা ফার্স্ট লুক সেট করছিলাম, তাতে একটা এরকম জাস্ট একটা স্টুডিওর ঘর, ঠিক এরমই বড় একটা ঘর, এই কোনায় আমাকে একটা মেকআপের জায়গা দেওয়া আছে, আর ওই কোনায় আমি আদার্স সব বাঙালি, তাতে আমার ডিরেক্টরও আছেন, সবাই আছে, বসে সবাই মিলে হা হা হু হু হি করে গল্প চলছে, আওয়াজ আসছে। তা আমি একবার জোর করে বললাম ও যে সাইলেন্স প্লিজ, একটু আস্তে আস্তে তোমরা করো প্লিজ। করতে করতে মেকআপ ফেকআপ করে আমি যখন মেকআপ করলাম, সবকিছু হলো, মুখের দাগগুলো এবং যেটা, হ্যাঁ সত্যজিৎ রায়ের যে চুলের ওপর আমি প্রচন্ড পরিমাণে, যেটা আপনার কোশ্চেন যে কোন বিষয়টা, কারণ হুম। আমি স্টাডি করে দেখেছিলাম ছবি, যে একটা সময় ছিল চুলটা পুরো কোঁকড়ানো এবং ঢেউ খেলানো খেলানো, হুম। তারপরে সেটা যত বয়স হয়েছে সেটা প্লেনের দিকে চলে গেছে, মানে ব্যাক ব্রাশ কিন্তু প্লেন হয়ে গেছে। মুখের দাগগুলো যে সময় এসছিল ছোটবেলার পক্স, মানে 17-18 বছরে যে পক্সেতে তার মানে দাগগুলো খুব ঘন ছিল, সেটা আরো পরে ডিপ হয়ে গেছে, তার সাথে স্কিনের ভাঁজ এসছে ঠিক। বয়সকালের। তো এইগুলোর দিকে প্রচন্ডভাবে নজর দিয়েছিলাম এবং জিতুকে আমি বলে দিয়েছিলাম চুলে কিন্তু তুমি হাতই দেবে না, যা হেয়ার কাটিং করার আমি করব, এবং ও ওটা মেনেছে এবং করেওছে, কোনো রকমভাবে টাচ করেনি এভরিডে, কারণ চুলের ওপরে আমরা কিন্তু অনেকটা ভরসা করি, বয়স বাড়ানো কমানো সবকিছু করা। আচ্ছা। এবং যখন মেকআপ করলাম, মেকআপ করে যখন আলটিমেটলি ও কস্টিউম পরে দাঁড়ালো, পুরো পরিবেশটা থম মেরে গেল, চুপ হয়ে গেল সবাই, কেউ একটা ওয়াও করে উঠলো। মানে দ্যাট টাইম আমি বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ, বোধহয় এটা ক্লিক করে গেছে। একদম। অসম্ভব, মানে আমি গল্পের মধ্যে দিয়ে ওই জায়গাটায় চলে গেছিলাম। এত সুন্দর করে বললেন আপনি। থ্যাংক ইউ সো মাচ সোমনাথ দা। এতটা সময় ধরে এত সুন্দর করে আপনার জার্নির গল্প শুনলাম। সত্যি ইন্সপিরেশন অনেকের কাছে। যারা এই প্রফেশনে আসতে চাইছে তাদের কাছে তো বটেই, এবং এই জার্নি মানে একজন রূপটান শিল্পী হয়ে ১৯৯৪ থেকে শুরু করে ২০২৫ এই জার্নি কিন্তু খুব একটা সহজ নয়। অনেক চড়াই উতরাই তার মধ্যে দিয়ে গিয়ে এখন অবশ্যই একটি পুরস্কার নয়, অনেক পুরস্কার তার ঝুলিতে এবং সঙ্গে মানুষের ভালোবাসা। তাই তো? থ্যাংক ইউ। সব মিলিয়ে আমাদের এখানে এসে অনেক ইন্টারভিউ দিয়েছেন। এখানে এসে ডেবি আনলিস্টে এসে কেমন লাগলো? প্রচন্ড ভালো লাগলো এখানে আসে। প্রথম কথা, যার আমন্ত্রণে আসা আপনার এবং পারমিতা। পারমিতা আমাকে অনেক ছোট থেকেই দেখেছে, মানে ও ছোট ছিল, আমিও ছিলাম। এবং সত্যি কথা বলতে ও ফোন করে বলেছে যে আসতে হবে, তো সেখানে না করার কোনো জায়গা নেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। এবং থ্যাংক ইউ আমাদের ফার্নিটেল স্টুডিও যে আজকের ভেন্যু পার্টনার, যেখানে বসে আজকে আমাদের এই পডকাস্টের আড্ডা হলো। এবং থ্যাংক ইউ সো মাচ বাঞ্ছারাম, মিষ্টি মানেই বাঞ্ছারাম, কারণ তাদের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার রয়েছে সোমনাথ দার জন্য। আবার এসব। এটা আপনার জন্য। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরও আমাদের সঙ্গে থাকার জন্য। ডিবি আনলিস্টের এই আড্ডায় আপনারা সকলের সঙ্গে রয়েছেন। আপনাদের মতামতটাই আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কেমন লাগলো আজকের এই আড্ডা? সোমনাথ দার সঙ্গে অনেক কথা হলো, গল্প হলো এবং ভবিষ্যৎ পরিকল্পনা, যে জার্নির মধ্যে দিয়ে এসছেন সেই জার্নির গল্প, সবটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর এছাড়া আমাদের এই আড্ডা নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটাও কিন্তু জানাবেন। সঙ্গে থাকবেন।